নির্বাচন শুরু হওয়ার আগে, এমনকি স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নের আগেও বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলগুলোর দিক থেকে বেশ সতর্কতাবাণী উচ্চারণ করা হয়েছিল। কিন্তু তারপরেও বিদ্রোহী প্রার্থী হওয়া থেকে ঠেকাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এমনকি শুধু যদি আওয়ামী লীগের নির্বাচনী ফলাফলের দিকে লক্ষ্য করা যায়, তাহলে সেখানে দেখা যাবে নৌকাকে হটিয়ে বিদ্রোহী প্রার্থীদের অনেকেই বিজয়মালা অর্জন করে নিয়েছেন। তাহলে এখন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে যে এই যে দলীয় প্রতীকে নির্বাচন এই যে উদ্দেশ্যে করা হয়েছিল, সে উদ্দেশ্য কি তাহলে ব্যাহত হয়ে যাচ্ছে? কেউ কেউ তো দাবি করছেন যে স্থানীয় সরকার পর্যায়ে যেন মুক্ত নির্বাচন হয়, যেন সেখানে প্রতীকের বালাই না থাকে। তাহলে তৃণমূলে রাজনীতির বিকাশ কি করে হবে? এমন সব প্রশ্ন রাজনীতি যারা পছন্দ করেন রাজনৈতিক বোদ্ধা মহলে ঘুরে ফিরে আসছে। এ নিয়ে আমরাও আজ জনতন্ত্রে গণতন্ত্রে একটি আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আমাদের সঙ্গে যুক্ত হবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান, এবং আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়েই। এই যে দলীয় প্রতীককে হটিয়ে দিয়ে বিদ্রোহীদের বিজয় এবং এরপর মুক্ত প্রতীকে নির্বাচনের যে কথা উঠছে, তা কতটা বাস্তবসম্মত বলে আপনার মনে হয়? জি জনাব আবু আলম শহীদ খান, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব আবু আলম শহীদ খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অধ্যাপক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে এই পরিস্থিতিতে এখন দলীয় প্রতীকে নির্বাচনের বিরুদ্ধে কথাবার্তা উঠছে, আপনার কি বিশ্লেষণ? বিষয়টা হলো যে দলীয় প্রতীকে নির্বাচন সমস্যা না, সমস্যাটা হলো দলীয় শৃঙ্খলা রক্ষা করা। পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের পার্শ্ববর্তী ভারতে, তারা পঞ্চায়েত নির্বাচনে একেবারে তৃণমূল থেকে তারা দলীয় প্রতীকে তারা নির্বাচন করে এবং দীর্ঘদিন যাবত সেখানে কোনো সমস্যা হচ্ছে না। এখন আমাদের এখানে যে সমস্যাটা আমরা লক্ষ্য করছি, যেমন এইবারকার স্থানীয় পরিষদ নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এবং এইটা হচ্ছে তৃণমূলের মানে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের দল থেকে আমরা এবার নির্বাচনে অংশগ্রহণ করছি না, আমরা প্রার্থী দিই নাই, প্রতীক দিই নাই। তো আমরা প্রার্থী না দেওয়ার কারণ হচ্ছে এই যে আমরা, সেটা ভিন্ন ইস্যু, তবে সেই ইস্যুটা প্রাসঙ্গিক বলে বলছি যে আমরা দেই নাই এই কারণে যে বর্তমান যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অধীন কোনো অবস্থাতেই নির্বাচন সুষ্ঠু হবে না এবং তাদের কোনো কার্যকরী কোনো ভূমিকা এখানে দেখা যাবে না। এবং সেই কারণেই যেহেতু জাতীয় নির্বাচন নিয়ে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আমরা ইতিমধ্যে রেখেছি যে জাতীয় নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকারের অধীন, কারণ তা না হলে এখানে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এখন বর্তমানে মানে আমরা বিএনপি তো নাই নির্বাচনে, এটা বৃহৎ রাজনৈতিক দল, তার নির্বাচন নাই, তাহলে একদলীয় নির্বাচন, খানিকটা কিছু কিছু স্বতন্ত্র প্রার্থী আছে। এখানে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব, তিনি কিন্তু বারবার একটা কথা বলেছেন, আমি তাকে ডিফারেন্স টেনে বলতে চাই যে যদি কেউ নির্বাচনে মানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো লোক স্বতন্ত্র প্রার্থী হিসাবে অথবা বিদ্রোহী প্রার্থী হিসেবে সে যদি অংশগ্রহণ করে, তাহলে তাকে মানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দল থেকে বহিষ্কার করা হবে ইত্যাদি। কিন্তু তার আগে বড় কথা হলো যে এই দলটার উপরে এই বর্তমান সরকারেরও কোনো নিয়ন্ত্রণ নাই। তার প্রমাণ যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই বিদ্রোহী প্রার্থীর সাথে দলীয় প্রার্থীর মধ্যে মানে যে ভায়োলেন্স হয়েছে, ওপেন ভায়োলেন্স, এবং সেই ভায়োলেন্সে অনেক জায়গায় অনেকে প্রাণ দিয়েছেন। আমাদের মানে মাগুরাতে প্রায় একদিনে তিনজন মারা গেল। বিভিন্ন জায়গায় এভাবে লোকজন মানে মারা যাচ্ছে, বাড়িঘর জ্বালায় পড়ে দেওয়া হচ্ছে, সেখানে জখম প্রাপ্ত হচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং সর্বশেষ যেসব জায়গায় নির্বাচন হয়েছে
সেসব জায়গায় দেখা যাচ্ছে যে বিদ্রোহী প্রার্থীর অধিকাংশ জয়লাভ করছে। তাহলে হয় সেই নির্বাচনে মনোনয়ন পত্র সঠিক না, এবং সেই মনোনয়ন পত্র দলীয় প্রতীকের জায়গা মনোনয়ন বাণিজ্য আছে, এবং মনোনয়ন বাণিজ্যের কারণে সেখানে সঠিক প্রার্থী দেওয়া হয়নি, অথবা দলের থেকে কোনো নিয়ন্ত্রণ নাই। তা এভাবে তৃণমূলে গণতন্ত্র প্রতিষ্ঠার সমস্যা তো আছেই। তো সেই সমস্যায় আমাদের দেশের মানে এক শ্রেণীর মানে কিছু কিছু রাজনীতিবিদ বা অনেকে মনে করেন যে এখানে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক যদি ব্যবহার না করা হয়, সেটাকে যদি মানে দিয়ে দেওয়া হয় যে যারা মানে প্রার্থী তারা তাদের পছন্দ মতো প্রতীক এট দ্য টাইম অফ স্ক্রুটিনি তারা সেই প্রতীক তারা বেছে নেবেন প্রতীক বরাদ্দের সময়, তাতে অসুবিধা নাই। শুধু এইটুকু বলতে চাই যে আমরা যে স্টেজে আছি, আমাদের দেশের চেতনার স্তর এবং রাজনৈতিক দলের যে যে অবস্থা, তাতে হয়তো এইটাই প্রমাণিত হচ্ছে যে আমরা এখনো তৃণমূল পর্যায়ে দলীয় প্রতীক ব্যবহার দিয়ে, এবং এমনকি উপজেলা নির্বাচন পর্যন্ত পৌরসভা নির্বাচনে এখানে দলীয় প্রতীক, উপজেলা পৌরসভা কিছুটা মানে একটু মানে অ্যাডভান্স স্টেজে, কিন্তু ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে দেওয়া সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দলীয় প্রতীক দেয়াতে কোনো অসুবিধা নাই, এবং দলীয় প্রতীকই দেয়া উচিত যদি আমরা গণতন্ত্রকে তৃণমূলে আমরা শক্তিশালী করতে চাই। আমার ব্যক্তিগত ধারণা, বিশ্বাস এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আমি এটাই মনে করি যে আমাদের সেই জায়গায় আসতে হবে। তবে এই কথাটা পরিষ্কার বলতে হবে যে ব্যক্তি সংগঠনের অধীন, সংগঠন কেন্দ্রের অধীন, সমস্ত কমিটি কেন্দ্র কমিটির অধীন। অর্থাৎ কেন্দ্র কমিটি কর্তৃক দায়িত্ব দিল জেলা কমিটিকে, জেলা কমিটি থেকে জেলা কমিটির অধীন ইউনিয়ন পরিষদ এবং সে পৌরসভা উপজেলা, তারা যে প্রতীক বরাদ্দ হবে সেটা দ্যাট ইজ বাইন্ডিং আপন দেম। এটা যদি সে তার উপর মেনে নেয় তাহলে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবারও আসবো। আপনার কথা সূত্র ধরে আমি জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছে যেতে চাই। জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনের বিশ্লেষণ করে আওয়ামী লীগ দলের উপর আওয়ামী লীগ সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কি বলবেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান? আচ্ছা, ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় নেতা এবং সাবেক মন্ত্রী নিতা রায় চৌধুরী, আপনি যথার্থই বলছেন। এই স্থানীয় সরকার নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় ভিত্তিতে হয়, এবং আমাদের দেশে যখন দলীয় ভিত্তিতে হতো না, তখনও কিন্তু পত্র পত্রিকা বা মিডিয়ায় হয়তো আওয়ামী লীগ সমর্থিত, বিএনপি সমর্থিত, জামাত সমর্থিত, এটা কিন্তু ছিল। আপনি শুধু ইউনিয়ন কাউন্সিলের ইলেকশন না, এখন যে বাজার কমিটির ইলেকশন এবং স্কুল মসজিদ কমিটির ইলেকশন অথবা গুলশান সমিতির ইলেকশন, এগুলোও কিন্তু দলীয় ভিত্তিতে হয়। হয়তো নৌকা মার্কা ধানের শীষ সেভাবে হয় না, কিন্তু দলীয় ব্যাপারটা কিন্তু এখন চলে আসছে। আমি এখানটায় কোনো সমস্যা দেখি না। সমস্যাটা আসলে বড় সমস্যা হয়ে গেছে অংশগ্রহণের ব্যাপার। দাদা যথার্থই বলছেন, বিএনপির মতো একটা বড় একটা দল যখন নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তো স্বাভাবিকভাবে এটা একটা ফাঁকা মাঠ বলতে গেলে, এবং সরকারি দলের যারা নমিনেশন পায় তো স্বভাবতই ধরে নেওয়া হয় তারা জিতে যাবে, অথবা যদিও বলা হচ্ছে বিদ্রোহী হলে কঠোর শাস্তি ব্যবস্থা দিবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা অতীতে কখনো এরকম কঠোর শাস্তি দেখিনি। যার কারণে ধরে নেওয়া হয় কঠোর শাস্তির কথা এখন বলা হচ্ছে, কিন্তু যারা জিতে যাবে তাদের ক্ষেত্রে কোনো কঠোর শাস্তির ব্যবস্থা হবে না, তারা দলেই থেকে যাবে। যার কারণে মরিয়া হয়ে এই দলীয় প্রার্থী অথবা ওই দলের মনোনয়ন যারা পায় নাই তারা বিদ্রোহী প্রার্থী হয়ে পারস্পরিক দাঙ্গা হাঙ্গামা যেগুলো হচ্ছে, সেটা আজ পর্যন্ত এই ইউনিয়ন কাউন্সিলের দ্বিতীয় দফা পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত 59 জন লোক মারা গেছে। একজন লোক মৃত্যুবরণ করা হতো অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুঃখজনক। এই পরিবারের লোকটা মারা যায় এবং দেখা গেল যে নির্বাচিত কাউন্সিলরও মারা গেছে আজকে একজন। এই যে ঘটনাগুলো ঘটছে, এইগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, এদেরকে আমরা দায়ী করতে পারি, দোষারোপ করতে পারি, তারা শক্ত হস্তে দমন করতে পারলো না ইত্যাদি। কিন্তু মূল ব্যাপারটা কিন্তু মূল স্টেক হোল্ডার কিন্তু রাজনৈতিক দল। রাজনৈতিক দল যদি এই বিষয়টা মানে তাদের কালচারের মধ্যে নিয়ে আসে, যেমন তারা যেটা বলছে নমিনেশন, তো আপনি দল করবেন, দলের কমান্ড মানবেন না। যদি এমন হয় যে যারা বিএনপি, আওয়ামী লীগ বা যে কোনো দল থেকে যারা নমিনেশন চাইবে, তাদের সব প্রয়োজনের যারা সহস্তে লিখিত স্বাক্ষরিত মনোনয়ন যারা চাইবে ওই দল থেকে, তারা হচ্ছে ওই দলের লোক। অতএব এই দলের ওই তালিকাটা পুরোটাই নির্বাচন কমিশনের কাছে থাকবে। অর্থাৎ তারা হয় এর মধ্যে একজন নমিনেশন পাবে আর বাকিরা নমিনেশন পাবে না, নমিনেশন করতে পারবে না।
আমি মনে করি ওই যদি আপনি দলীয় নির্বাচন করতে চান, এটা এই পর্যায়ে না, এটা জাতীয় সংসদ পর্যন্ত এটা হওয়া উচিত। অর্থাৎ যারা যারা দলের নমিনেশন চাইবে, তার মানে সে দলের লোক, দলের অনেক সুবিধা ভোগ করছে, দলের নাম বিক্রি করে ব্যবসা বাণিজ্য করছে, বিভিন্ন রকমের প্রতিপত্তি দেখাইছে, অনেক কিছুই করছে। কেবলমাত্র যে এমপি সাহেবরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে তা না, দলের একেবারে ছোটখাটো নেতাও কিন্তু আজকাল বহুত ক্ষমতাশালী। তো আপনি দলের নাম ব্যবহার করবেন, দলের ক্ষমতা ব্যবহার করবেন, অথবা আর কিছু না হোক, দল ক্ষমতায় আছে এই জন্য আপনার ভালো লাগবে, কিন্তু দলের শৃঙ্খলা মানবেন না, তাইলে এইটা মোটেই সমুচিত না। এটা হওয়া উচিত যারা যারা নমিনেশন চাইবে ওই দল থেকে তাদের স্বাক্ষরিত ফর্মটা নির্বাচন কমিশনে থাকবে। যারা আবেদন করেছিল বিএনপি থেকে, জামাত থেকে, আওয়ামী লীগ থেকে ইলেকশন করার জন্য, তাদের মধ্যে একজন নমিনেশন পাবে আর বাকিরা ইলেকশন করতে পারবে না। তাদের স্বতন্ত্র হওয়ার কোনো সুযোগ রাখা উচিত না, কোনো অবস্থাতে বিদ্রোহী হওয়ার, অথবা তাদের যারা বিদ্রোহী হবে তারা আগেই বিদ্রোহী হয়ে যাক, তারা দলের নমিনেশন চাইবে না, বিদ্রোহী হয়ে তারা স্বতন্ত্র করুক, অন্য দল থেকে করুক। এরকম যদি কিছু নিয়ম কানুনের মধ্যে না আনে, অর্থাৎ আমাদের দলগুলো আসলে ওইভাবে আমরা তো গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলি, বা সেই বেশিরভাগ ক্ষেত্রেই এরকম আলোচনা আসলেই বলি আমরা নির্বাচন কমিশন, আমাদের প্রশাসন ইত্যাদিতে এগুলোর ব্যাপারে খুব বেশি নজর দিই। কিন্তু দলীয় শৃঙ্খলা, মূল স্টেক হোল্ডার যে দল, সেই দলের প্রতি আমাদের আসলে কমিটমেন্ট যারা দল করে তাদেরও নাই। আর উচ্চ পর্যায়ে যারা থাকে, নমিনেশন কি মনে করেন, যারা যেটা বললো এই জেলা পর্যায় থেকে আরম্ভ করে জাতীয় পর্যায় থেকে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে বিভিন্ন কমিটিগুলো থাকে, সেই কমিটিগুলো কিন্তু মনে করার কোনো কারণ নাই, সেগুলোর মধ্যেও যে ঝামেলা নাই। প্রত্যেক জায়গায় দামাদি কমিটি আছে এবং কমিটির মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি দুইটা গ্রুপ আছে, একবার জন্মদিন থেকেই, অর্থাৎ যেদিন কোনো জায়গায় একটা কমিটি হয়, জেলা কমিটি, উপজেলা কমিটি, প্রেসিডেন্টের একটা গ্রুপ আর সেক্রেটারি একটা গ্রুপ, দুইটা আলাদা দল হয়, প্রেসিডেন্টের দল, সেক্রেটারির দল। এই যে বিষয়গুলো আছে, এইগুলোর কিন্তু রাজনৈতিক সমাধান হইতে হবে, এবং রাজনৈতিক দলের শৃঙ্খলার মধ্যে বা সাংগঠনিক কাঠামোর মধ্যে এগুলোর যদি একটা শৃঙ্খলা নিয়ম নীতির মধ্যে না আনতে পারেন, তাইলে আমরা যতই বলি নাকি দলকে, দল তো অবশ্যই থাকতে হবে, কারণ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে দলের সরকার এটা। আর এই দলের মধ্যে যদি আপনি দল যদি ওই কাঠামোগতভাবে শক্তিশালী না হয়, প্রাতিষ্ঠানিক ভাবে যদি সুদৃঢ় না হয়, তাহলে এই বিশৃঙ্খলা ঠেকানো যাবে না। এটা হয়তো আরো 20 জন 25 জন আগামী যে বাকি আরেকটা তৃতীয় পর্ব আছে, সেখানে এরকমের লোক মারা যাবে। কিন্তু এর আগে যখন নির্বাচন যখন হতো, স্বাধীন সরকার নির্বাচনে 200 লোক পর্যন্ত মারা যাওয়ার কিন্তু ইতিহাস আছে। তো সেই জন্য আমি বলছি, কেবলমাত্র যে দলীয় প্রতীকী নির্বাচন হওয়ার কারণে, বিদ্রোহী হওয়ার কারণে লোক মারা যাচ্ছে তা তো না। সেখানে বরাবরই এই ঘটনাটা ঘুরে আসে ধরতো, এবং ওই একজন দাঁড়ালে তার বিপক্ষে তার দলের লোকরা, যেটা আমি নিজে দেখেছি, তার না দাঁড়াতে পারলে ওই দলীয় লোককে হারিয়ে দেওয়ার জন্য একটা পক্ষ এই দলের ভিতর থেকে, কুমিল্লা পৌরসভা সিটি কর্পোরেশন নির্বাচনে আমি নিজে থেকে দেখেছি, যে প্রার্থী ছিল তার বিপক্ষে দলেরই আরেকটা বিশাল গ্রুপ, কখনো এটা উপজেলা চেয়ারম্যানের গ্রুপ, এমপির গ্রুপ, সেক্রেটারির গ্রুপ, তারা আবার সক্রিয়ভাবে ওই লেগে যায়, যার কারণে এই হাঙ্গামাগুলো কিন্তু আরো বেশি হয়। সেজন্য প্রাতিষ্ঠানিক রূপ বলতে কেবলমাত্র কোর্ট কাছারি অথবা ইলেকশন কমিশনারকে প্রাতিষ্ঠানিক ক্ষমতা বা রূপ দিলে হবে না। আমাদের দলগুলোকে যদি আপনি সুশৃঙ্খল ভাবে করতে না পারেন, তাহলে কিন্তু এখন হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের লোকরা একতরফা নির্বাচন করছে এবং সেখানে মারামারি হচ্ছে, লোক মারা যাচ্ছে। কিন্তু আমি অন্যান্য রাজনৈতিক দলের জন্য বলছি, এই অবস্থা হয়তো সবসময় থাকবে না। এরপরে যখন অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং নির্বাহীরা যেটা বললেন যে এটা দলীয় ভিত্তিতে হবে, তখন কিন্তু ওনার নিজের দলের মধ্যে এরকম কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটবে। সেই জন্য এই কাজটা আমাদের রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, এটা অন্য কারো পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না। জি, আপনার কাছে আসছি আমি। জনাব আবু আলম শহীদ খান, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীর বিপরীতে দাঁড়িয়ে একই দলের বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে এই যে নির্বাচিত হচ্ছে, তা কি স্থানীয় সরকারের রাজনীতিকীকরণ বা স্থানীয় পর্যায়ে রাজনীতির বিকাশের পরিপন্থী হয়ে উঠছে? রাজনীতি বিকাশের পরিপন্থী হয়ে উঠছে কিনা এটা তো আমাদেরকে অপেক্ষা করতে হবে, যে বিদ্রোহী প্রার্থীরা যারা নির্বাচিত হচ্ছেন তারা কি ধরনের রাজনীতি করবেন এবং এলাকায় কি ধরনের কাজকর্ম করবেন। আমরা আসলে আলোচনার মূল বিষয় হলো যে কেন সংঘাত এবং কেন এই প্রাণহানি। সেখানে আমাদের মিজানুর রহমান সাহেব তো পরিষ্কার বললেন যে দলগুলোর রাজনৈতিক সংস্কৃতি কেমন। আমি তার সাথে একমত পোষণ করি যে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে
তাদের নিজেদের দলের মধ্যে কোনো গণতান্ত্রিক সহনশীলতা নাই, চর্চা নেই, দলটাই তো গণতান্ত্রিক দল হিসেবে গড়ে উঠতে পারছে না। এবং মিজান সাহেব এটাও বললেন যে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না। ধন্যবাদ মিজান সাহেবকে যে আমরা এটা অনেক পরে বুঝতে পারছি যে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না। এখন আপনি নির্বাচনের কথা যদি ফিরে যাই, যে সহিংসতা, এই সহিংসতার কারণ কিন্তু একটাই, এটার মার্কা নয়, এটা অন্য কিছু নয়। এটা সহিংসতার একমাত্র কারণ হচ্ছে যে আগে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতেন তৃণমূল পর্যায় থেকে একদম জাতীয় সংসদ পর্যায়ে, তাদের লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য সবকিছু ছিল জনসেবা করা। এখন যেটা মিজান ভাইয়ের কথা থেকে আমরা আসি, যদি এখন লোকজনের মধ্যে তো জনসেবা করার কোনো ইচ্ছা নেই। তারা চান নির্বাচিত হতে, তারা চান যে কোনো ভাবে নির্বাচিত হতে, এবং নির্বাচনে জেতার একটা আকাঙ্ক্ষা তাদের থাকে, উদ্দেশ্য, লক্ষ্য, এবং একটাই লক্ষ্য যে তারা নির্বাচনে জেতার পরে যে কর্তৃত্ব পাবেন সেই কর্তৃত্বটা তারা ব্যবহার করতে চান। আমরা যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কথাই বলি, তাহলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনে করেন যে তিনি সেই ইউনিয়ন পরিষদের ফিল্ড মার্শাল অথবা সেই ইউনিয়ন পরিষদের মালিক বা ইউনিয়ন পরিষদের জমিদার, এবং তিনি এই জমিদারি যখন পাবেন তখন সেই এলাকার যে হাট বাজার আছে, তারপরে রেল স্টেশন আছে, তারপরে নদী আছে, বালুতলার মহল আছে, নদীর যারা আছে, সবকিছু করে তার নিয়ন্ত্রণে চলে যাবে। এবং নিয়ন্ত্রণে যাওয়ার পর তিনি ওখান থেকে লাভবান হবেন ব্যক্তিগতভাবে, তার পরিবার লাভবান হবে, এবং তিনি সেখানকার সমস্ত চাঁদাবাজি, দুর্নীতি সবকিছু নিয়ন্ত্রণ করবেন। এবং যেহেতু তিনি নির্বাচিত হলেন, সেটা যে নির্বাচনে হোক, নির্বাচন সুস্থ হয়েছে কিনা ওই আলোচনায় যদি নাও যাই, তাকে তো নির্বাচন কমিশন তো নির্বাচন যেভাবেই হোক তাকে তো নির্বাচন কমিশন নির্বাচিত ঘোষণা করবে এবং তার শপথ বাক্য পড়ানো হবে। এবং তিনি যেভাবে নির্বাচিত হন না কেন, সেই নির্বাচনের পর তিনি তার কাজগুলো করতে থাকবেন। এবং তিনি এর জন্য স্থানীয় যে প্রশাসন আছে, পুলিশ এবং প্রশাসন, তাদের সাথে একটা হবলবিং করবেন, যোগসূত্র গড়ে তুলবেন, এবং সেই এলাকায় তার একটা রাম রাজত্ব কায়েম হবে। এই যে রাম রাজত্ব কায়েম করার যে একটা প্রচেষ্টা বা একটা উদ্দেশ্য, এর কারণে কিন্তু সংঘাত। সে কারণে নৌকা পেলেও আরেকজন প্রার্থী হচ্ছেন, নৌকা ছাড়া প্রার্থী হচ্ছেন, বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, বা তারা সংঘাতে লিপ্ত হচ্ছেন। সব জায়গায় যে সংঘাত হচ্ছে এমনটা নয়, বা যেখানে সেখানে সংঘাত হচ্ছে সেখানে বড় ধরনের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, দুর্নীতির স্বার্থ জড়িত আছে। এই কারণেই এই সংঘাতগুলো হচ্ছে। এই সংঘাতের একমাত্র কারণ ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় যেয়ে ক্ষমতাকে ব্যবহার করা নিজের ব্যক্তি স্বার্থে। সেটা হলো আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় ধরনের পরিবর্তন। এটাকে পরিবর্তন না বলে বলা যেতে পারে একটা নেতিবাচক পরিবর্তন। একেবারে ধস নেমে গেছে আমাদের রাজনীতিতে। রাজনীতিতে ধস নেমে যাওয়ার জন্য আজকে আমরা এগুলো প্রত্যক্ষ করছি। এখন ধরেন যে দায়, এখন নির্বাচনে যেহেতু অন্য দল নাই, শুধুমাত্র আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আছে, বিদ্রোহী প্রার্থী আছে, তারা যে হানাহানি করছেন এর দায় তো দল হিসেবে আওয়ামী লীগকে নিতে হবে। কারণ আওয়ামী লীগ তার দলে যদি বিশৃঙ্খলা বন্ধ করতে না পারে, দলীয় শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে না পারে, এবং তাদের দলের মধ্যে হানাহানি হয়ে যদি প্রাণহানি হয়, তাহলে এর দায় দায়িত্ব তো আওয়ামী লীগকে নিতে হবে। কেননা বাংলাদেশের প্রধানমন্ত্রী করে নৌকাপতি নির্বাচনে অংশগ্রহণ না করা কি কোনো রকম দায় তৈরি করে না? নির্বাচনে আমরা তো সেই আলোচনা জানি, মানে আমি আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কোশ্চেনের জন্য। আমি বলছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু আওয়ামী লীগের সভানেত্রী, সভাপতি, সেই কারণে তার স্বাক্ষরে কিন্তু নৌকা প্রতীক বরাদ্দ করা হয়। এবং আপনি দলটার অবস্থা দেখেন যে আমাদের দেশের একটা দল, এত বড় দল যাদের তৃণমূল পর্যায়ে এত কর্মী আছে, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতির যে স্বাক্ষর দেওয়া মনোনয়ন পত্র বা স্বাক্ষর দেওয়া যে প্রতীক বরাদ্দ, সেইটাকে ডিজোমে করে তারা প্রার্থী হয়ে যাচ্ছেন। এবং এইসব প্রার্থীর পিছনে কিন্তু অনেক ভাইরা আছে, বোনেরা আছে, তাদের গডফাদাররা আছে। মানে তারা প্রধানমন্ত্রীকে ডিফাই করতে পারেন, ডিফাই করছেন। এবং তার মানে দলীয় শৃঙ্খলা কোন পর্যায়ে গেছে সেটা আওয়ামী লীগের বিষয়, আওয়ামী লীগ নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন না, তারা কেন করছেন না তাদের অনেক বক্তব্য থাকতে পারে, বাট নির্বাচনে অংশগ্রহণ না করার দায় তাদের। কিন্তু তারা তো বলবেন, তাদের কথাবার্তা এখানে কে বলছেন আমি জানি না, আমি ইন্দিরা রায় চৌধুরী সাহেব যদি বলেন সেটা ভালো হয়। তাদের যে সমস্ত কথাবার্তা শুনি, তারা বলেন যে তাদের পুলিং এজেন্টকে গ্রেফতার করা হয়, তাদের যদি নির্বাচনে অংশগ্রহণ করে তখন তাদের বাড়িতে হামলা করা হয়, একখানকার লোককে ধরে নিয়ে আরেকখানে পাঠায় দেওয়া যায়, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা আছে, তারা রাস্তায় দাঁড়াতে পারে না, অনেক কথা তারা বলেন। তো ওই রাজনৈতিক দলকে জবাব দিতে হবে তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন না। কিন্তু যখন নির্বাচন হচ্ছে তখন তার আমি ওই রাজনৈতিক দলকে কোনো দায় দিতে পারবো না। আমাদের নির্বাচন কমিশনকে দায় নিতে হবে, দায় নিতে হবে সরকারকে, দায় নিতে হবে প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে। মিজান সাহেব যেটা বলছেন যে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, উনি একটু ফ্যাসিবাদী কথা বলছেন কিনা আমি জানি না, কর্তৃত্ববাদী কথা বলছেন।
যে আওয়ামী লীগের যারা নমিনেশন পাবে বা চাবে বা বিএনপির যারা নমিনেশন চাবে তাদেরকে তাদের লিস্ট আমরা নির্বাচন কমিশনে পাঠিয়ে দিব এবং তারা কোনো বিদ্রোহী প্রার্থী হতে পারবে না। বিদ্রোহী হলে আগে বিদ্রোহী দল ছেড়ে চলে যাবে, এটা ভালো কথা। আপনি দলীয় শৃঙ্খলা আনতে পারবেন না, আপনি দলের কালচারের মধ্যে কোনো পরিবর্তন করতে পারবেন না, তারপরে আপনি একটা মানে বলবেন যে তুমি নির্বাচনেই দাঁড়াতে পারবে না, এরকম হবে না। দল যদি ওইভাবে গঠিত হয়, এই দল তো নতুন নয়, আওয়ামী লীগ দল হিসেবে আপনি বলছেন যে দল ঠিকঠাক রাখতে তিনি নির্বাচন কমিশনের সহায়তা নিচ্ছেন, তাই কি? হ্যাঁ, এবং তারপরে আপনি একটা বাধা দিচ্ছেন। আপনি কোন নাগরিককে যার নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতা আছে তাকে দলের নমিনেশন চেয়েছে, না, ও তো নাগরিক না, ও তো আওয়ামী লীগের নেতা। জি আমি বলছি, আমি বলছি আওয়ামী লীগের নেতারা কি দেশের নাগরিক না? প্রফেসর সে তো আওয়ামী লীগ করে বেনিফিটেড, অতএব সে কেন আগে সে নাগরিক হয়ে যাক, সাধারণ নাগরিক করে না। আওয়ামী লীগের কোন প্রার্থী মানে যিনি দলের বাইরে প্রার্থী হবেন তিনি তখন একজন নাগরিক এবং তাকে সাংবিধানিক ভাবে আপনি এইভাবে বাধা দিতে পারবেন না, এরকম আইন দেশে নাই। এটা আমাদের সংবিধানের মৌলিক অধিকার। আগেই নাগরিক হওয়ার সুযোগ আছে তো, আগেই উনি নির্বাচন যাওয়ার আগে নাগরিক হয়ে যাক, আমি নমিনেশন চাইবো না, আমি দাঁড়াবো না। ঠিক আছে, তাহলে তো ওটা কখনই হবে না। আবারও বিস্তারিত শুনতে উন্নত গণতন্ত্র এটা ঘটে। জি, বিস্তারিত শুনতে আপনার কাছে যাব, বিরতিতেও যেতে হবে, তবে তার আগে অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের একটু ব্যাখ্যা শুনি। যারা আওয়ামী লীগের নেতা তারা কি দেশের নাগরিক নয়? আরে আমি তো আবারও বলছি, আমি তো তাকে নাগরিক হইতে কোনো বাধা নাই, কিন্তু সে যখন নমিনেশনটা চাইবে তখন সে দলীয় লোক, দলের লোক, দলের শৃঙ্খলা মেনেই তাকে থাকতে হবে। আর যদি নাগরিক হয় সে নমিনেশন চাইবে না, সে দাঁড়িয়ে যাক, এমনি দাঁড়িয়ে যাক। আসল ব্যাপারটা এখানে না, শুনেন, মূল ব্যাপারটা এই যে দলের শৃঙ্খলা ঠিক রাখার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করা কি খুব ভালো কথা? শুনতে কেমন লাগে না? নির্বাচন কমিশনের না, মূল সংকটটা অন্য জায়গায়। মূল সংকট হচ্ছে আমরা এইসব ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা জনপ্রতিনিধিদের অফিসগুলোকে এত লোভনীয় করে ফেলছি, লাভজনক করে ফেলছি। এবং লাভজনক হলে যেটা হয় সেখানে কিন্তু লুবি এবং মানে ইতর প্রকৃতির লোকদের একটা সমাহার ঘটে। এটা আমি বলছি না, রিপাবলিকে আছে, প্ল্যাটো রিপাবলিকে বলা আছে যে পাবলিক অফিস যদি অত্যন্ত লোভনীয় হয়, সেখানে যে বালু মহল, হলমহল, ইজারা মহল, যত কিছু আছে সব মহলের দায়িত্ব যদি এই জনপ্রতিনিধির হাতে চলে আসে, তো স্বাভাবিকভাবে এটা অত্যন্ত লোভনীয় ব্যবসা। তার অনেকগুলো ব্যবসার সাথে আর এই চেয়ারম্যান হওয়াটা আরেকটা ব্যবসা। এইটা যদি আপনি পরিণত করতে না পারেন, তাইলে এইটা হওয়ার জন্য যে প্রতিযোগিতা, আপনি মনে করেন না এই নমিনেশন যে তৃণমূল থেকে আসতে বলছেন, সেখানেও একটা আর্থিক লেনদেনের মধ্যে দিয়ে আসে। এবং মানে রাজনীতি হচ্ছে এখনকার সবচেয়ে ভালো ব্যবসা, সবচেয়ে আমি একটু বিরতির সময় হলো। শিক্ষাবিদ তাইলে কিন্তু হবে না। বিরতির সময় হলো। শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মিজানুর রহমান বলছেন যে ইউনিয়ন পরিষদের যিনি নির্বাচিত হন, এই নির্বাচিত হওয়াটাও একটা ব্যবসা। সত্যি কি তাই? বিরতির পরে এসে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং অ্যাডভোকেট নিতা রায় চৌধুরীর বিশ্লেষণ অবশ্যই শুনবো যে রাজনীতিবিদরা নির্বাচনের মাধ্যমে নিজেদের ব্যবসায়ীতে রূপান্তর করেন কিনা। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। প্রফেসর ডক্টর মিজানুর রহমান বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনে জয়ের মধ্য দিয়ে একজন রাজনীতিবিদ ব্যবসায়ীতে রূপান্তরিত হয়, তাই কি? আপনার কি বিশ্লেষণ শুনি। না, এটা হচ্ছে যে যখন দেশের রাজনীতি, যখন রাজনীতিবিদদের হাত থেকে হাত বদল হয়ে ব্যবসায়ীদের হাতে, সামরিক বেসামরিক আমলাদের হাতে চলে যায়, when politics shifted to the hands of politicians, to the hands of bureaucrats and business community, তখন দেশে ব্যাপক দুর্নীতি শুরু হয়। এবং দুর্নীতি যখন শুরু হয় তখন মানুষের মধ্যে একটা হতাশা, নির্লিপ্ততা কাজ করে এবং সেখানে কোনো শৃঙ্খলা থাকে না। এখন এইটার মানে এর পরিত্রাণের পথ কি, কিভাবে এর থেকে উত্তরণ ঘটানো যায়, সেটা হলো মূল কথা। দেখেন, আমাদের এখানে আমাদের অধ্যাপক মিজানুর রহমান অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, গবেষক মানুষ। উনি তার বক্তব্যের সুরের মাঝে একটা হতাশা আমরা লক্ষ্য করলাম, একটা হতাশাবাদী কথা। এটা হলো যে এখন আর কোনো ভদ্রলোক নির্বাচনে আসে না। আগের দিনে জমিদাররা আসতো, তারপর শিক্ষকরা আসতেন, সমাজে এখন তাহলে বুঝতে হবে যে আগের দিনটা কি ছিল। এই ফরাসি বিপ্লবের সময় দুইটা বিপ্লব হলো, একটা হলো
ফরাসি বুর্জোয়া বিপ্লব এবং শিল্প বিপ্লব। প্রথমে তারা ভোটাধিকার লিমিটেড করে দিল। প্রথমে তারা শুধুমাত্র ওই জমিদার আপনার ধনী শ্রেণীর যারা সামন্ত শ্রেণীর থেকে যারা এসে মানে বুর্জোয়া শ্রেণী, বুর্জোয়া বাণিজ্যিক শ্রেণী, তারাই ভোটাধিকার পাবে। ইংল্যান্ডও সেই ঘটনা ঘটেছিল। এবং আমাদের দেশে একটা সময় মানে নারীরা ভোটাধিকার ছিল না, তখন একটা ডিপেন্ডেন্সি রিলেশনশিপ ছিল। আমাদের এই জায়গা যদি আমরা আসি তাহলে দেখবেন যে আমাদের সমাজটা এখনো প্রায় সামন্তবাদী সমাজের মতনই মূল্যবোধ, তার সংস্কৃতি, তার উৎপাদন সম্পর্ক, বন্টন ব্যবস্থা মানে প্রায় সামন্তবাদী। সেজন্য আমরা বলি একটা আধা সামন্তবাদী উৎপাদন সম্পর্ক রয়ে গেছে আমাদের কৃষিতে। কৃষক হচ্ছে এদেশের 90% লোকই কৃষি নির্ভর। তো এইটে এখন কিন্তু সে অবস্থাটা অনেক চেঞ্জ হয়েছে। কিন্তু যখন ওই যে আপনি বলেন জমিদার শ্রেণীরা, জমিদার যোদ্ধার যারা নির্বাচন করতো, তারা ছিল জমিদারি ছিল সামন্তবাদেরই একটা নবরূপ। চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্ট জমিদারি এটা সামন্তবাদের একটা নবরূপ ছিল। তখন কৃষক সমাজ, সে হিন্দু হোক মুসলমান হোক, কৃষক সমাজ তারা ডিপেন্ডেন্ট থাকতো মানে মালিকের উপরে। যে কৃষক সারাদিন পরিশ্রম করছে, সে জানে যে আমার এই পরিশ্রমের ফসল আমার নিরন্ন বউ ছেলে মেয়ের পেটে যাবে না, এটা চলে যাবে ওই জোরদারের গোড়ায়। যে তাঁতি তাঁত বুনছে, সে জানে যে আমার এই পরিশ্রমের কাপড় আমার ন্যাংটা বইয়ের পণ্যে যাবে না, এটা চলে যাবে ওই তাঁত মালিকের কাছে। সেই জন্যই শেষ পর্যন্ত তারা বলছে আপনি যাকে ভোট দিতে বলেন তারে আমরা ভোট দেবো। এই যখন লিমিটেড ভোট ছিল। এখন আমাদের এই দেশটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এই যে পিপলস রিপাবলিক মানে জনগণের রিপাবলিক, পিপলস রিপাবলিক, তাহলে অল পাওয়ার অফ দি স্টেট ভেস্টেড টু দ্য পিপল। আর্টিকেল 7 কনস্টিটিউশনে বলা হয়েছে যে অল পাওয়ার অফ দি স্টেট ভেস্টেড টু দ্য পিপল। আর্টিকেল 1 এ বলা হয়েছে যে বাংলাদেশ যে ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সোভরেন রিপাবলিক, এটা সার্বভৌম প্রজাতন্ত্র, নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অতএব দেশের সার্বভৌমত্ব থাকে একমাত্র জনগণের কাছে, এইটা আর্টিকেল 7 এ বলা হয়েছে। তাহলে জনগণ তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। সেই ভোটটা যদি নিশ্চিত করতে হয় তাহলে ভোটের সাথে সংশ্লিষ্ট কতগুলো ব্যাপার আছে। আমাদের আবু আলম শহীদ সাহেব যে কথাটা বললেন, খুবই চমৎকার কথা উনি বলেছেন, যে সেই কথাটা নয় যে আজকে মানে এই রাজনৈতিক দলের শুধু সংস্কৃতি না, মানসিকতা না, রাজনৈতিক দলকে প্রাতিষ্ঠানিক ভাবে আজকে আসতে হবে। তার জন্য যেমন সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে ইত্যাদি এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান, জুডিশিয়ারি, এগুলোকেও যেমন যেটা ডিজঅর্ডার হয়ে পড়ছে তাকে যেমন অর্ডারে ফিরে আনতে হবে, অ্যান্ড অ্যাট দি সেম টাইম রাজনৈতিক দলকেও ঠিক তেমনি তার ভিতরে আসতে হবে। আমরা সমস্যাটা দলীয় মনোনয়ন নিয়ে সমস্যা না, এই যে এই সমস্ত অফিসগুলো লাভজনক বলে তারা দুর্নীতি করে তা নয়। দুর্নীতি তো সমাজের রন্ধে রন্ধে রয়ে গেছে। রাজনীতিবিদরাই যদি দুর্নীতি করে, মাথার উপর থেকে নিচে পর্যন্ত যদি দুর্নীতি ছাপা হয়, ইউনিয়ন পরিষদের থেকে এক কথায় বলতে গেলে মূল সমস্যা কি? মূল সমস্যা হলো দুর্নীতি। মূল সমস্যা হচ্ছে যে মানে দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে, একে ডিজঅর্ডার হয়ে গেছে, জনগণ ভোট দিতে পারে না। যেমন আজকে আমরা বিএনপি নির্বাচনে যাইনি, অধিকার আমাদের আছে। আমরা না এই কথাটা অবলম্বন শহীদ সাহেব বলছেন, সেই বলছি বিএনপি নির্বাচনে যায়নি কেন, আমি 1 মিনিট শেষ করছি। যায়নি তার কারণ হলো যে আমাদের পূর্বাপর যে অভিজ্ঞতা আমরা দেখলাম, 5 বছর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, পৌরসভা নির্বাচনে, উপজেলা নির্বাচনে, উপনির্বাচনে, সব নির্বাচনে আমরা অংশগ্রহণ করতাম। কিন্তু এখানে আমাদের লোককে ধরে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকবার আপনার কাছে আসবো আশা করছি। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী বলছেন যে সমস্যা হলো প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। না, প্রতিষ্ঠানের মধ্যে তো আমি তো বলি যে প্রতিষ্ঠান সবগুলোর কথা কিন্তু আমি বলছি, এর মধ্যে আমি বেশি জোর দিতে চাই রাজনীতি দিয়ে যেহেতু সবকিছু নির্ধারিত হবে, এবং রাজনৈতিক দলটা সেটার যদি শৃঙ্খলা এবং সেটার কাঠামো যদি আমরা মানে যথাযথভাবে সম্পূর্ণ রাখতে না পারি, তাইলে এই সমস্যাগুলো কিন্তু আরো বাড়বে। আর যে কথাটা আমি বলছি, হ্যাঁ, নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক হতো, অর্থাৎ সব দল, এখন দেখা যাচ্ছে আজকে দেখা গেছে 32 জনের মতন, 50 জনের মধ্যে কোনো জায়গায় দেখা গেছে 30-32 জন হলো বিদ্রোহী প্রার্থী, ইভেন হাত পাকা নিয়েও চেয়ারম্যান হয়ে গেছে, এরকম আছে। কিন্তু আমি বলছি যে এই অংশগ্রহণটা যদি বাড়তো, অর্থাৎ রাজনৈতিক দল যদি 4-5টা বড় রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করতো, তাহলে কি হতো, অ্যাটলিস্ট যে দাঁড়াইতো তার একটা 50-50 সম্ভাবনা হতো হার জিতে।
অনেকে হয়তো এত বিদ্রোহী অথবা এত মরিয়া হতো না এটা হওয়ার জন্য। এখন দেখছে যে অলমোস্ট 100% বা 75% একটা সুযোগ আছে তার। আর যারা নমিনেশন পায়নি তাদের অনেকের আবার মানে টাকা বেশি, অর্থাৎ নমিনেশন না পাইলেও তাদের অর্থবিত্তের অভাব নাই, যার কারণে গ্রামে শুধু যে যারা ভোটে দাঁড়াচ্ছে রাজনৈতিক দলের নেতা তারা পুরস্কৃত হয়ে গেছে তা না, যারা পেয়েছে তাদের মধ্যে আমরা শুনছি যে কেউ 20 লাখ 30 লাখ টাকা দিয়ে যে নমিনেশন নিয়েছে, অথবা একটা যোগ্য প্রার্থীরা বাদ দিয়ে টাকা নিয়ে নমিনেশন। এই যে মনোনয়ন বাণিজ্য, এটাকেও তো আপনাকে বিবেচনা আনতে হবে। অবশ্যই অবশ্যই, এটা কিন্তু এটা শুধু যে মানে কেন্দ্রে তো 2-3 জনের নাম আসছে, এখান থেকে একজনকে হয়তো বিভিন্ন সোর্স নিয়ে খবর নিয়ে একজনকে দিয়ে দিচ্ছে যাকে ভালো মনে করছে, কিন্তু ওই নামটা আসার সময় কিন্তু ওখানে অর্থাৎ তৃণমূল থেকে যে নাম আসছে সেই নাম আসার মধ্যেই কিন্তু ঝামেলাটা হয়ে গেছে। সেখানেও অর্থ বিত্ত যোগাযোগ দাপট, মানে যার মোটরসাইকেল অনেক বেশি সমর্থক দ্বারা শো ডাউন করতে পারে, অর্থাৎ প্রকৃত ভোটার বা জনসমর্থন না, ওটা যারা শো করছে তাদের নামে আসলে অনেক থেকে চলে আসছে। এবং এজ এ রেজাল্ট এই নমিনেশন গুলো অনেক সময় যে যার পাওয়ার কথা ছিল সে না পেয়ে অন্য লোক পেয়ে গেছে, এটাও কিন্তু বিদ্রোহী হওয়ার আরেকটা কারণ। এটা কিন্তু আমরা আলোচনা করে ঠিক করতে পারবো না, এটা দাদা আপনাদের রাজনৈতিক, আমি বলছি যে এইবার তো আওয়ামী লীগ এটা করছে, যখন কোন এক সময় তো বিএনপিও ইলেকশন করবে সেখানেও কিন্তু এই সমস্যাটা হবে। এটা রাজনৈতিক নেতৃত্বকে এটা সমাধান বের করতে হবে। এটা আরেকটা আমি যেটা বলছি, এই ইলেকশন অথবা ইলেকশনের ত্রুটি এগুলো আলোচনা করার এই প্রতিনিধিত্ব জনপ্রতিনিধিত্ব আসলে কারা হচ্ছে এবং এই প্রতিনিধিত্ব সত্যিকারে জনপ্রতিনিধি হচ্ছে কিনা সেখানটাও আমাদের একটা কাজ করতে হবে। এটা ওই যেটা মানে ফরাসি বিপ্লবের পরে যে বিপ্লবের কথা বলছেন, আমাদের মধ্যে একটা কালচারের একটা সমস্যা বিপ্লব আমাদের করতে হবে যে জনপ্রতিনিধি কারা হবে। আর একটা কথা বলি এখানে তা ভোট দিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে যেটা বলা হয় ব্যবসায়ীরা রাজনীতি চলে আসছে, আমলারা রাজনীতি চলে আসছে, এই আসার কারণে রাজনীতি কলুষিত হয়ে গেছে। আমি অনেক সময় দেখছি যারা রাজনীতি করছে শুধু এমন লোকরাও কিন্তু ক্ষমতাসীন হওয়ার পরে প্রচন্ড কলুষিত হওয়ার ঘটনা কিন্তু আছে। এইটা বোধহয় একটা সিস্টেমে ডেভেলপ করে গেছে, অর্থাৎ রাজনীতিতে আসলে পরে এখানে থাকতে হলে টিকতে হলে আপনাকে এই প্রক্রিয়ার সাথে, অর্থাৎ প্রক্রিয়া বলতে যা বোঝা যাচ্ছে এর সাথে যদি আপনি না ছাড়েন তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না। এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি হয়ে গেছে। এটা শুধু ব্যবসায়ীরা রাজনীতি করছে তা না, যারা কেবলমাত্র রাজনীতি করছে তারা যখন ক্ষমতায় আসছে তাদেরও কিন্তু তাদের আত্মীয় স্বজন, তাদের শ্যালক অথবা তাদের মামাতো ভাই, তাদেরকে ওই যে পিএস যারা তাদেরকে বানায় আত্মীয় স্বজন, তারা কি পরিমাণ মানে মানুষের মানে নিপীড়ন, টর্চার এবং টাকা বালু মহাল জল মহাল এটারও কিন্তু হিসাব আছে। কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীরা আর আমলারা এসে রাজনীতি দূষিত করছে এটা মনে করার কোনো কারণ নাই, রাজনীতিবিদদেরও অনেক স্খলন ঘটে গেছে, এটাও আমি বলবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব আবু আলম শহীদ খান, রাজনীতিবিদ হয়ে উঠছেন ব্যবসায়ী হয়ে যাচ্ছেন রাজনীতিবিদ, কি বলবেন আপনি? না, ব্যবসায়ীদের তো রাজনীতি করতে কোনো বাধা নেই, তারপর দেশের নাগরিক, তারা রাজনীতিতে অংশগ্রহণ করতেই পারেন। যেটা সমস্যা সেটা হলো যে টাকা দিয়ে ব্যবসায়ীরা যখন মনোনয়ন কিনে ফেলেন এবং টাকা দিয়ে যখন তারা পার্লামেন্টে চলে যান, সেখানে তাকে রাজনীতি করতে হবে। তৃণমূল পর্যায়ে যাক, রাজনীতি করুক, জনগণের মঙ্গল করুক, জনগণের সেবা করুক, তারপরে রাজনীতি করুক, কোনো অসুবিধা নেই। আমলা রাজনীতি করতে পারবে না। এখানে দেশে তো একটা ফান্ডামেন্টাল রাইটস বিরোধী আইন করা হয়েছে যে আমলারা বা সেনাবাহিনীর কর্মকর্তা বা পুলিশের কর্মকর্তা যারা সরকারি চাকরি করেন তারা রাজনীতিতে যেতে পারবেন না, অবসরের পরে তাকে 3 বছর অপেক্ষা করতে হবে। এটা একদম মৌলিক অধিকার বিরোধী আইন। কারণ আপনি যখন অবসরে চলে যাবেন, সরকারের সাথে আপনার যখন কোনো সম্পর্ক থাকবে না, তখন আপনি অবশ্যই দেশের নাগরিক এবং রাজনীতি করতে পারেন। আমরা তো আমাদের রাজনীতিবিদদের দেখছি কিভাবে এবং এগুলো কিন্তু শুধু ব্যক্তিগত কারণে এই আইন বা এই ধরনের নীতি নেওয়া হয়েছে। আমি নাম বললাম না কেন এই নীতি নেওয়া হয়েছে, আমি জানি কেন, কি কারণে, কোন ব্যক্তিগত কারণে এইসব করা হয়। যাক, তারপরে আমরা রাজনীতি করতে চলে যারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো লোকই রাজনীতি করতে পারেন, সুতরাং রাজনীতি করতে কোনো অসুবিধা নেই। কিন্তু রাজনীতি করার যে মূল উদ্দেশ্য, একটা আদর্শ থাকতে হবে, যেটা আমাদের নিতাই রায় চৌধুরী বললেন যে আমাদের দেশটা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমাদের দেশের মালিক নাকি জনগণ। এটা এখন যখন ওনারা আইনবিদ ওনারা যখন বলেন, তখন আসলে এটা একটা জনগণের সাথে মনে হয় তামাশা করার মতো হয়। একটু কঠিন ভাবে বললাম, দেশের মালিক জনগণ, সংবিধানে লেখা আছে, এটা জনগণের সাথে তামাশা করা, এই ধরনের কথাবার্তা বলার দরকার নেই।
কারণ আমরা সবাই জানি দেশের মালিক কারা এবং কিভাবে দেশ চলছে। এখানে জনগণের কোনো অংশগ্রহণ নেই এবং জনগণ মালিকও না, জনগণকে কেউ মালিক মনে করে না। যারাই যেখানে কর্তৃত্ব আছে, তিনি নির্বাচিত প্রতিনিধি হন, অনির্বাচিত সরকারি প্রতিনিধি হন, আমলা, পুলিশ, আনসার, যে কোনো ইভেন চৌকিদার, তারাই তাদেরকে মনে করেন দেশের মালিক। সুতরাং আমাদের সংবিধানে যা লেখা আছে ওইটা মানে আপ্তবাক্য। ওই জায়গায় রাজনীতিবিদরা, রাজনৈতিক দল নিজেরা বিশ্বাস করে কিনা ওটা আগে আসতে হবে। ওনারা যদি সংবিধান বিশ্বাস করেন তাহলে হয়তো পরিবর্তন হবে। সুতরাং এখানে ব্যবসায়ী রাজনীতিবিদ, রাজনীতিবিদ ব্যবসায়ী এটা নয়। আসল কথা হলো যে আপনার আদর্শ কি। যে ব্যক্তিটি জনপ্রতিনিধি হতে চান তিনি ইন্ডিপেন্ডেন্টলি হতে পারেন, স্বতন্ত্র ভাবেও হতে পারেন, তিনি রাজনৈতিক দলের মধ্য দিয়ে হন। যদিও আমাদের দেশের ব্যবস্থা এখন এমন হয়েছে মার্কা ছাড়া আপনি কিছু হতে পারবেন না। তো মার্কার এখন রাম রাজত্ব চলছে এবং মার্কা যাদেরকে দেওয়া হচ্ছে তারা মার্কা কিনতেও পারেন, বেচতেও পারেন, মার্কা নিয়ে চলে যাচ্ছেন এবং তারপরে তার আদর্শ থাকছে না কোনো। জনসেবা তাদের আদর্শ না, আদর্শ হলো কর্তৃত্ব পাওয়া এবং কর্তৃত্বটাকে ব্যবহার করা বিভিন্ন কাজে। এটা তো মিজান সাহেব ঠিকই বলেছেন, কয়েকটা উদাহরণ আমাদের চোখের সামনে আসছে, তাদের নাম নাই বা বললাম, তাদের ভাগিনা, ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, তারা কিভাবে ব্যবসা করেন। সেটার তো ধ্বংস তো শুরু হয়েছে অনেকদিন ধরে, এটা তো নতুন নয়। এই ধ্বংসের তো আমাদের 50 বছরের মধ্যে 45 বছর ধরে আমরা ধ্বংসের মধ্যে আছি। যখন সেনা বাহিনীর কেউ ক্ষমতা দখল করেছেন তখন তারা তো এসেই এই রাজনীতি শুরু করছেন, তারা খুঁজে বের করছেন যে কারা ধনশালী লোক, প্রভাবশালী লোক, কারা টাকা দিয়ে এই জনগণকে ভোট কিনতে পারবে বা ভোটের বাক্স দখল করতে পারবে। তারপরে তারা বিভিন্ন সময় এই ধরনের লোককে নিয়ে তারা দল করেছেন, দলের লোকদেরকে বলেছেন যে টাকা ছাড়া কিছু হবে না, পেশি শক্তি ছাড়া কিছু হবে না, এবং বেছে বেছে বের করেছেন। এবং তাদের মূল বক্তব্য কি ছিল? পলিটিক্সটা তারা ডিফিকাল্ট করে ফেলবেন পলিটিশিয়ানদের জন্য। এবং যখন পলিটিক্সটা কিভাবে ডিফিকাল্ট করা হবে, পলিটিশিয়ানরা গরিব মানুষ। আমি 2-3 জন এমপি চিনি। একজনের নাম রাজ্জাক সাহেব, উনি আওয়ামী লীগের এমপি ছিলেন পীরগঞ্জ এলাকা থেকে, পীরগাছা এলাকা থেকে। উনি ভাত মানে পান্তা ভাত খেতে হতো, ভত্তা দিয়ে ভাত খেতে নেবে যদি এমপি ছিলেন। 5 বার এমপি, রিক্সায় করে চলতেন রংপুর শহরে। সেখানে তো এখন একজন বড় ব্যবসায়ী এমপি হয়েছেন এবং এখন মন্ত্রীও হয়েছেন। তো দুজনের মধ্যে তুলনা করলে তখন আমার নিজের কাছে মনে হয় যে আমি কি দেখেছি, এখন কি দেখছি। তো এইটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে ধ্বংস নিজেরা হয়েছে এবং তাদেরকে যে একটা সিস্টেমেটিক ধ্বংস আর কি, একেবারে আনুষ্ঠানিক ভাবে তিলে তিলে আমাদের স্বৈরাচারী সরকার এটা ধ্বংস করছে। এবং আমরা খুব গর্ব করে যখন বলি যে স্বৈরাচারের পতন হয়েছে, তারপরে আমরা একটা ডেমোক্রেসি পেয়েছি। 91-এ ইলেকশন হয়েছে, ইলেকশনের পরে এখন 30 বছর গণতন্ত্র চলছে। কেমন গণতন্ত্র চলছে, কোথায় জনগণের অধিকার আছে, জনগণ কোথায় মালিক আছে, এটা যদি আমরা বিবেচনা করি তখন কাউকে স্বৈরাচার বলতেও কিন্তু আমার এখন লজ্জা করে। সুতরাং আমাদেরকে গভীরভাবে এই জিনিসটা ঢুকতে হবে এবং রাজনীতিবিদদের বুঝতে হবে যে তারা রাজনীতিটা কোথায় নিয়ে যাচ্ছে। এবং সবাই তো রাজনীতিবিদ যারা আছেন, সিনিয়র রাজনীতিবিদ, সবাই তো 100 বছর পর্যন্ত রাজনীতি করবেন না। সুতরাং তাদের নিজেদের বয়স, নিজেদের স্বাস্থ্য, ওগুলো সবকিছু বিবেচনা করে তাদের দলটাকে কিন্তু গড়ে তুলতে হবে। দলটাকে এমন কারো হাতে দিয়ে যেতে হবে, কারো হাতে, মানে যৌথ ভাবে, যারা দলটাকে পরিচালনা করতে পারবেন, দলটাকে সামনে নিয়ে যেতে পারবেন এবং দলটাকে একটা গণতন্ত্রের মধ্যে নিয়ে যেতে পারবেন। এখানে বিএনপির কথা যদি বলি, বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল, এ নিয়ে অনেক আলোচনা হয়। 91 নির্বাচনে কিন্তু বিএনপি পপুলার ভোটে নির্বাচিত একটা দল ছিল। তো তারা কিন্তু গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করেছিল যে তারা একটা গণতান্ত্রিক দল হিসেবে গড়ে উঠছে। তারপরে তো নানান নির্বাচন, নানান কথা, অনেক জল গড়িয়েছে পদ্মা, মেঘনা, যমুনায়, গ্রেনেড হামলা, অমুক তমুক, অনেক কিছু করে বিএনপি নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। এইসব যদি আমি সমালোচনা করছি এই জন্যই, আমি লীগের তো অনেক সমালোচনা, তারা রাষ্ট্রে আছেন, সুতরাং তাদের তো অনেক সমালোচনা। এই যে 2টা দল বা 3টা দল, 4টা দল আছে, তারা কি চিন্তা করতেছেন, তাদের কি ভাবনা, তারা জনগণের মঙ্গলের জন্য কি করতে চান, এইটা তাদের নিজেদের বুঝতে হবে। তারা আদৌ এটা চান কিনা এটাও একটা প্রশ্ন। এবং সেই কারণে তারা এরকম নেতৃত্ব, মানে যেটা মিজান সাহেব বললেন যে এই যে তৃণমূল পর্যায়ে ঠান্ডা গুন্ডা বদমাইশ চোর বাটপাররা নির্বাচন করে, হয়তো কিছু ভালো লোক নির্বাচন করে, ঢালাওভাবে বলছি না, বাট 80-90% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের মেম্বার পদে যারা নির্বাচন করে তারা ওই এলাকার সবচেয়ে বড় টাউন এবং তাদের সাথে থানার সম্পর্ক থাকে, তারা এই থানার দালালি করে। এটা গবেষণা করলে বেরিয়ে আসবে। আর মিজান সাহেব তো অনেক গবেষণা করে, ওনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত। রাজনীতিবিদদের চিন্তা করতে বলি। শেষ করছি আজকের মতো। সুপ্রিয় দর্শক, আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়।